আগে আমরা কিনতাম $10, 10 থেকে $10.5, ওটা আমরা এখন কিনছি হচ্ছে $21 থেকে $22। গ্রামের ক্ষেত থেকে এখানে ঢাকায় আসতে গেলে 3 বা 4 ধাপে হচ্ছে, কিন্তু এখানে খরচটা বাড়ছে চাঁদাবাজির জন্য, এইটাও কমানো যাচ্ছে না। সামনের কয়েক মাস বৈশ্বিক রাজনীতি আরো উত্তপ্ত হওয়ার একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে, এবং আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে দীর্ঘমেয়াদী এই ধাক্কা সামলানোর জন্য প্রস্তুত রয়েছে কিনা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে না। মানে আমি যদি এখন বলুন যে অনেক কিছু তো ইফস অ্যান্ড বাটসের উপর থাকে, যে মানে কি হতে যাচ্ছে, যুদ্ধ যদি আরো প্রলম্বিত হয়, যদি মনে করি যুদ্ধ আরো 1 সপ্তাহ যদি এখানে চলে, ইরানে কিন্তু এখন হচ্ছে সরকার কিন্তু পাবলিকলি ওরা কিন্তু পশ্চার করছে যে ওরা যুদ্ধটা যতদিন পারবে ওরা কিন্তু ওটাকে দীর্ঘায়িত করবে, এবং যতদিন ওরা বেশি দীর্ঘায়িত করতে পারে বৈশ্বিক অর্থনীতির উপর আরো চাপটা বাড়বে। এখন আমরা যেটা এখানে ভাই ঠিকই বলেছেন, এখানে আমরা হচ্ছে যে বেশ চড়া দামে এখন যেহেতু আমাদের সামনে সরবরাহ সংকট হতে পারে, তার জন্য আমরা কিন্তু আমাদের এলএনজি ইম্পোর্ট করেছি। যেমন এটার জন্য হচ্ছে মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট, এটা হচ্ছে যে MMBTU বলে এখানে। আগে আমরা কিনতাম $10, 10 থেকে $10.5, ওটা আমরা এখন কিনছি হচ্ছে $21 থেকে $22। এবং আমরা দুটো কার্গো অলরেডি চলে আসে, আর 3টি এখানে আমাদের এখানে প্রায় আসার পথে আছে। এবং এই চড়া দামে যে নিয়ে আসছি, এইটার জন্য কিন্তু আমাদের যথেষ্ট কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের উপর চাপ পড়েছে। আচ্ছা, এই চাপ পড়ুক, কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ চাপ পড়লে কিন্তু আবার ওটা হচ্ছে প্রত্যেক মাসে আমাদের রেমিটেন্স আসতো, এই রেমিটেন্সের সরবরাহ থেকে কিন্তু আমাদের ঘাটতিটা পূরণ হয়ে যেত। মার্চের প্রথম 2 সপ্তাহে রেমিটেন্স প্রায় 35% বেড়েছে। এটা যেমন এটা ঈদের এফেক্টের জন্য, হ্যাঁ। এইসব প্রবাসীদের পাঠানো ডলার সংকট ও যে ঈদের যে বাজার আছে, এটিতেও কিন্তু সহায়তা যেমন করে, আবার কিন্তু সংকটার জায়গাটাও কিন্তু করেছে। জি জি, একদম ঠিক বলেছেন। কেন আমাদের দেখা গেছে যে ঈদ বা কুরবানি এই সময় যে এগুলো আমাদের বড় যে আমাদের যেখানে উৎসবগুলো আছে, কাজ করেছে যে যেহেতু ওখানে আপনার যুদ্ধ চলছে, আগে টাকাগুলো পাঠিয়ে দিয়েছে, তো এটা হচ্ছে যে পরের মাসে কিন্তু, হ্যাঁ, এই 1 মাস পরে আপনি যখন দেখবেন যে পুরো গালফের যেখানে অর্থনীতি যেভাবে হচ্ছে যে বিদেশি বিনিয়োগ চলে গেছে, এবং হচ্ছে এখান থেকে বিদেশি এখানে যে মূলধন পালিয়ে গেছে বা ক্যাপিটাল ফ্লাইট হয়ে গেছে, বা যে ড্যামেজটা যেটা হয়েছে, আপাতত 6 থেকে 7 মাস প্রত্যেকটি এখানে বড় বড় দেশ যেখানে আমাদের এখানে প্রবাসী ভাইরা থাকে, সৌদি আরবিয়া, ওমান, কাতার, ওখান থেকে কিন্তু বেকারত্বের হার বাড়তে পারে। তখন কিন্তু আমাদের 20 থেকে 25 লাখের মতো লোক কিন্তু চলে আসার সম্ভাবনা আছে। কিন্তু এটার শঙ্কা প্রকাশ করছি, হবে আমি চাই না। এবং তার সাথে সাথে হচ্ছে যে আমাদের মূল্যস্ফীতিটা যেটা আছে, এরপর কিন্তু আপনারা দেখুন যে আপনি ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি ওরা হয়তো 400 মিলিয়ন এখানে ব্যারেল রিলিজ করেছে, কিন্তু এটা হচ্ছে অত্যন্ত সাময়িক একটা কুইক ফিক্স। এটা হচ্ছে এক সপ্তাহের মতো হচ্ছে সারা বিশ্বের এখানে হচ্ছে এই জ্বালানি ঘাটতি দিতে হবে। এবং আমরা বলছি যে রাশিয়া থেকে আমরা হচ্ছে যেখান থেকে হচ্ছে তেল আমদানি করার স্পেশাল পারমিশন চাইছি যুক্তরাষ্ট্রের কাছে। তো রাশিয়ার তেলগুলোকে রিফাইন করে আনতে গেলে ওটাকে পাঠাতে হবে হচ্ছে আইদার ভারতে নাহলে সিঙ্গাপুর। এবং আমাদের রপ্তানি খাতে এই রেডিমেড গার্মেন্টসে ওটাও সব যেত স্ট্রেট অফ হরমুজ দিত। এটা যখন আমাদের এখন সাউথ আফ্রিকা এখান থেকে মানে অনেক দূর দিয়ে যেতে হচ্ছে, প্রায় আমাদের হচ্ছে 30% হচ্ছে ফ্রেট চার্জ বেড়ে যাচ্ছে, আমাদের এই ইন্স্যুরেন্স প্রিমিয়াম বেড়ে যাচ্ছে 25% থেকে 50%, এবং টাইম 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ বাড়ছে। এবং যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে আমাদের বড় রপ্তানি বাজার। এখন ওদেরও তো এখানে হচ্ছে যে ওদের তো আয় কমে যাবে, ওদের তো হচ্ছে আমাদের এখানে রপ্তানির জন্য যে চাহিদাটা কমে যাবে, তো তখন হচ্ছে আমাদের রপ্তানি বাজারও কমবে, রেমিটেন্সও কমবে। আমি বলছি যুদ্ধটা আরো প্রলম্বিত হয়। মূল্যস্ফীতির কথা বললেন, আমি একটু যদি আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে তারা কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারছে। যদি বৈশ্বিক অস্থিরতার প্রভাবটা পড়ে, তাহলে তো এশিয়ার এই দেশগুলোরও পড়ার কথা, তাই নয় কি? তাহলে আমরা কেন নীতিগত জায়গায় আর কি, কেন কোন গলতটা আসলে কোথায়? গলতটা হচ্ছে আমি বলবো যে আমাদের যেটা এখানে অলরেডি ফ্ল্যাগ করেছেন, যে হচ্ছে যে আমাদের যে সাপ্লাই চেইন বা সরবরাহ যে প্রক্রিয়াতে, এটাতে হচ্ছে আমাদের বিঘ্ন আছে। কেন দেখুন, দুইভাবে আপনার মূল্য মানে খুব সহজভাবে বলি, মূল্য নির্ধারণ করে কিভাবে, চাহিদা দিয়ে এবং সরবরাহ দিয়ে। এখন দেখুন যেখানে হচ্ছে যে আমাদের অর্থনৈতিক একটা মন্দা হচ্ছে, চাহিদাটা কম, তো আপনার সরবরাহটা বাড়াতে হবে। তো সরবরাহটা বাড়াবেন কীভাবে? উৎপাদনটা বাড়াতে হবে। উৎপাদনটা বাড়াবেন কীভাবে? উৎপাদনের খরচটা কমাতে হবে। কিন্তু উৎপাদনের খরচটা কমানো হচ্ছে আমাদের উৎপাদন খরচটা উত্তরোত্তর বাড়ছে। এক হচ্ছে জ্বালানি সংকট, গ্যাস ইলেকট্রিসিটি পর্যাপ্ত আমরা ব্যবসা দিতে পারছে না, এবং তার সাথে সাথে খাদ্যর মূল্যস্ফীতি বাড়েছে। তার সাথে সাথে যদি আপনি দেখুন হচ্ছে যে আইন শৃঙ্খলার অবস্থা যদি খারাপ হয়, বিগত 2 থেকে 4 বছর আমরা কিন্তু বিভিন্ন আকারে কিন্তু চাঁদাবাজি বলেন ইত্যাদি থাকে, এগুলো কিন্তু বাড়ছে। আপনি যে বলছেন যে 5 ধাপে ধাপে, যে আপনি মনে করেন যে আপনি যেখান থেকে আমদানি করছি, আমাদের দেশেই যেটা মনে করেন চাল বা ডাল, এগুলো যেখানে এখানে এই চাষ হচ্ছে, ওগুলো হচ্ছে গ্রামের ক্ষেত থেকে এখানে ঢাকায় আসতে গেলে 3 বা 4 ধাপে হচ্ছে, কিন্তু এখানে খরচটা বাড়ছে চাঁদাবাজির জন্য, এইটাও কমানো যাচ্ছে না। এবং আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে
যে আমাদের যে কোল্ড স্টোরেজ যেগুলো আছে সেগুলো হচ্ছে যেহেতু আপনার জ্বালানি সংকটের জন্য ওগুলো ঠিকমতো এখানে ফাংশন করছে না, এবং এটার জন্য আমাদের সরকারের একটা ইন্টিগ্রেটেড পলিসি নাই। মূল্যস্ফীতি কিন্তু সব দেশেই বাড়ে আবার কমে। যেমন এই দক্ষিণ কোরিয়া এবং জাপানে যেখানে 90% মতো ওরা হচ্ছে ওদের তেল ও জ্বালানি শুধু আমদানি করে মধ্যপ্রাচ্য, ওদের জন্য এটা জাতীয় সংকট। এবং বাংলাদেশের জন্য অল্টারনেট এখানে হচ্ছে আমরা এনার্জি সোর্সেসগুলো আমরা খুঁজি নেই কেন। দেখুন আপনি এটা খুব চিন্তা ভাবনা করতে হবে যে আপনার এখন নেপাল এবং ভুটান থেকে আমরা যে হাইড্রো ইলেকট্রিসিটি আমদানি করি ওটা বাড়াতে হবে। ওটা বাড়ানোর জন্য আবার এটা সবচেয়ে বড় যে দরকারি জিনিস হচ্ছে কূটনীতি, কেন আমাদের ভারতের সাথে আবার ওখানে ট্রানজিট থেকে আনতে হবে। আপনি দেখেন আবার চায়না থেকে যদি আপনি তেল আনতে চান, চায়না পর্যাপ্ত এখানে আছে, বা সিঙ্গাপুর থেকে আনতে চান আগে থেকে ওখানে এঙ্গেজ করতে হবে। এবং হচ্ছে যদি আপনি রাশিয়ার কাছ থেকে আনতে চান যুক্তরাষ্ট্রের কাছ থেকে পারমিশন নিতে হবে। তো এইগুলো আমাদের করতে হবে। এবং আমাদের লং টার্ম আমি বলছি জ্বালানি আর সর্বসংকট দিয়ে হচ্ছে আমাদের, কেন ওটাই হচ্ছে আমাদের 50% হচ্ছে আমাদের যে মূল্যস্ফীতির মূল এখানে হচ্ছে ইম্প্যাক্টটা করে। আপনি আবার এর সাথে সাথে যদি আপনি আবার দেখেন আপনার লং টার্ম স্ট্র্যাটেজির মধ্যে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট উপরে এটা কিন্তু আমাদের আরও বেশি কিন্তু এখানে আমাদের আরও গতিশীল করতে হবে। এবং আমাদের রিনিউয়েবল এনার্জি এইটার উপরে কিন্তু আমাদের উপর এখানে এমফেসিস করতে হবে। কারণ আজ যদি আমাদের রিনিউয়েবল এনার্জি যদি আমরা এখানে এটা করতে পারতাম তাহলে কিন্তু আমাদের উপর যেমন চীনে যেমন হচ্ছে ইম্প্যাক্টটা অনেকটা কমে গেছে, ভারতে কিন্তু রিনিউয়েবল এনার্জি আছে বলে ওরা কিন্তু কিছুটা হলেও কিন্তু রেহাত পেয়েছে, আমরা কিন্তু পাচ্ছি না। তো আমাদের লং টার্ম স্ট্র্যাটেজি নাই, কেন হয়েছে কি ডে ইন ডে আউট আমরা কাজ করি। এবং আমরা সমস্যা হচ্ছে যে আমাদের নীতি নির্ধারক বলেন, আমাদের সোকল আমরা বিশ্লেষক বলেন, আমরা হচ্ছে যে মুখের বক্তব্য বলতে খুব ভালোবাসি এবং অনেক সময় চিন্তা না করে বলি। যে এবং এই চিন্তা না করে বলাতে অনেক সময় হয় যারা ক্ষমতায় থাকে তাদের কথাতে কিন্তু হচ্ছে এটা মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি করতে পারে। কেন এবং আরেকটা মূল সমস্যা হচ্ছে ইনফ্লেশনের জন্য মূল্যস্ফীতি হচ্ছে যে আপনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের গুজব আসে যার জন্য আরও প্যানিকটা বাড়িয়ে দেয় বা প্যানিক বাইং হয়ে যায়। এবং তখন হচ্ছে যে এখানে বাজারে জিনিসের মূল্যটা সাময়িকভাবে এখানে অনেক চড়া দামে করে কিন্তু কিছু লোক অসাধু ব্যবসায়ীরা কিন্তু এখানে কৃত্রিম একটি সংকট তৈরি করে।